কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভুতুরে। ভুতুরের ৬৫ নম্বর এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অনির্বাণ আছি তোমাদের সঙ্গে, এবং আজকে আমার সাথে রয়েছে দুটো জমজমাট ভয়ানক ঘটনা। ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার সময় লেপের তলায় ঢুকে কানে হেডফোন দিয়ে অথবা স্পিকারে ভুতুরের সত্যি ভৌতিক ঘটনাগুলো শোনার আনন্দটা যারা শোনে না তারা কোনোদিনই পাবে না। আর এই আনন্দ, এই এক্সপিরিয়েন্স শুধুমাত্র তারাই করতে পারবে যারা ভুতুরের রেগুলার লিসেনাররা রয়েছে। তুমি কি ভুতুরের রেগুলার লিসেনার? তাহলে কমেন্ট করে জানাও, আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। যদি তুমি ভুতুরের রেগুলার লিসেনার হও তাহলে বন্ধুদের সাথে ভুতুরের ঘটনাগুলোকে শেয়ার করতে ভুলো না। হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে ঘটনাগুলোকে শেয়ার করো। তো আজকে যে এই দুটো ঘটনা রয়েছে আমার কাছে, প্রথম ঘটনাটা ঈশান আমাদেরকে পাঠিয়েছে। তোমরা থাম্বনেল দেখে কিছুটা হয়তো গেস করেই নিতে পেরেছ। ডুয়ার্সে ঘুরতে গিয়ে ওর এক বান্ধবীর সাথে ভৌতিক অভিজ্ঞতা ঈশান আমাদেরকে আজকে শেয়ার করেছে। এবং দ্বিতীয় যে ঘটনাটা রয়েছে, দ্বিতীয় ঘটনাটাও বেশ অবাক করা ঘটনা। ইভেন তোমরা যখন শুনবে তখন তোমরাও চিন্তা করবে এইরকমও কি হতে পারে। বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঈশানের পাঠানো ঘটনায়। ঘটনাটা ঈশান যেমনভাবে লিখে পাঠিয়েছে আমি তেমনভাবেই পড়া শুরু করছি। ভুতুরে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। অনির্বাণদা, আমার বান্ধবীর জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আজ তোমাকে লিখে পাঠাচ্ছি। বান্ধবীর সহমত নিয়ে ঘটনাটা পুরোটা ওর মুখ থেকে পুরোপুরিভাবে শুনে তারপর তোমাকে আমি লিখে পাঠাচ্ছি। আমার বান্ধবীর নাম সুদীপা। ঘটনাটা 2012 সালের একটা ঘটনা। ঘটনাটা যখন ঘটে তখন ওর বয়স মাত্র 12 বছর। এইরকমই শীতের সময় ওর পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। গন্তব্য ছিল ডুয়ার্স। আর এই ডুয়ার্সে যাওয়ার পরেই ঘটে যায় আমার বান্ধবীর জীবনে সেই ভয়ানক ঘটনা। 2012 সালের ওই জানুয়ারি মাসের 7 থেকে 11 তারিখ পর্যন্ত ওদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। আমার বান্ধবী এবং ওর বাবা মা মিলে হাওড়া থেকে রওনা হয়েছিল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। বিকেল 6টা নাগাদ ওরা রওনা হয়ে গেছিল। আর জলপাইগুড়ি স্টেশনে ঢুকতে ঢুকতে ট্রেন ওদের ভোর হয়ে গেছিল। ওদের জন্য অপেক্ষা করছিল ওদের এজেন্সি থেকে বুক করা গাড়ি। সকাল সকাল গাড়ি করে ওরা বেরিয়ে পড়ে গরুমারার উদ্দেশ্যে। ওদের ওই দিনকের গন্তব্য গরুমারার সাইট সিন করে লাটাগুড়ি। যেমন কথা তেমন কাজ। সেই দিন ওরা ভালোভাবে গরুমারা ঘুরে বিকেল 4টে নাগাদ ওরা লাটাগুড়ি হোমস্টেতে পৌঁছায়। বিশেষ কারণবশত হোমস্টে বা হোটেলের নামটা আমি এখানে বলছি না। প্রথম দিনটা বেশ ভালোভাবেই কেটে যায়। এরপরে দ্বিতীয় দিন ওদের লাভা এবং ঋষভ ঘুরে আবারও লাটাগুড়ি হোমস্টেতে থাকার কথা ছিল। কিন্তু তখনই আমার বান্ধবী মানে সুদীপার কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। হঠাৎই ওর নাকি গলা জ্বালা করতে শুরু করে আর খুবই মাথা যন্ত্রণা করতে শুরু করে। ও দুটো কাঁধে নাকি প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা অনুভব করছিল এবং ওই যন্ত্রণাটা নাকি সময়ের সঙ্গে বেড়েই যাচ্ছিল। এইরকম অবস্থায় সুদীপার বাবা মা লাভা এবং ঋষভে না গিয়ে সকালবেলা ওকে লাটাগুড়ির একটা সরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপরেই সুদীপা ওর বাবা মাকে জানায় যে এই সমস্যাগুলো মানে এই মাথা ধরা, তারপরে কাঁধের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করা, গলা জ্বালা, এইগুলো নাকি আগের দিন থেকেই হচ্ছে। আর সকাল থেকে এই যন্ত্রণাটার পরিমাণ আরও বেড়ে গেছিল। ওর মা বাবা ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ এখনও একদিন পরে রয়েছে, ওদের ঘোরাঘুরি করতে হবে। এইসব ভাবছিল তখন সুদীপা একটু সাহস দেখিয়ে ওর মা বাবাকে বলেছিল যে ও ঠিকই আছে, ও ঘুরতে পারবে। তার সাথে ওই হসপিটালের ডাক্তারও বলেছিল যে তেমন ভয়ের কোনো কারণ নেই, ওয়েদার চেঞ্জ এবং এই ঠান্ডার জন্যই ওর এই শারীরিক সমস্যাগুলো হচ্ছে। এইগুলো শুনে আঙ্কেল আন্টির চিন্তা একটু কমলেও সুদীপার ভেতরে ভেতরে যে কষ্টটা হচ্ছে ওইটা ওর মা বাবা দুজনেই বুঝতে পারছিল।
তাও ওরা সেদিনকে কোনো রকম শুধুমাত্র ওই লাভা ঘুরে আবারও লাটাগুড়ির হোমস্টেতে ফিরে আসে। আর হোমস্টেতে ফিরে আসা মাত্রই সুদীপার বাবা মা সুদীপাকে বিশ্রাম নিতে বলে দেন, কারণ পরের দিন সকাল সকাল ওদের যাওয়ার কথা ছিল ঝালং, বিন্দু, রকি, আইসল্যান্ড, আরও বিভিন্ন সব জায়গায়। আর অবশেষে ওদের এনজিপি মানে জলপাইগুড়ি থেকে ট্রেন করে আবার কলকাতা ফিরে আসবে। কিন্তু দ্বিতীয় দিন রাত্রেবেলায় সুদীপা কিছু অদ্ভুত আচরণ শুরু করে। ওর মায়ের পাশেই শুয়েছিল। তখন রাত প্রায় 12টা কি 1টা বাজে। ওই সময় নাকি ও বিছানা থেকে উঠে জানালার দিকে তাকিয়ে কি যেন একটা বিড় করে চলেছিল, আর মাথাটা একবার ডান দিক একবার বাম দিক, এরকম বাম দিক ডান দিক কিরকম একটা অদ্ভুত অঙ্গভঙ্গি করছিল, যেগুলো ওর মা হঠাৎ দেখতে পায় এবং চিৎকার করে সুদীপাকে ডেকে বলে, এই এত রাতে তুই কি করছিস এগুলো? এই শুনে সুদীপা নাকি ওর মায়ের দিকে তাকিয়ে বলেছিল, ওই সামনের রাস্তাতে গাড়িগুলো অনেক জোরে জোরে যায়, কাউকে দেখা যায় না। এই রকম অদ্ভুত কথাগুলো আন্টি সুদীপার মুখ থেকে শুনতে পেয়েই সুদীপার বাবাকে জাগিয়ে তোলে, এবং সুদীপার বাবা হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়াতে উনি খুব রেগে গিয়ে সুদীপাকে ধমক দিয়ে শুতে বলেন। এরপর সুদীপা আবারও বিছানায় চলে আসে আর এসে শুয়ে পড়ে। আবারও ওই রাতে সুদীপা শুয়ে শুয়ে অদ্ভুতভাবে মুখ থেকে গোংরানোর আওয়াজ করতে থাকে। এই সব দেখে আঙ্কেল আন্টি ওই রাত্রেবেলা দুজনেই খুব আতঙ্কিত হয়ে পড়েন এবং ওনারা সারা রাত জেগে থাকেন। রাতে ওনাদের আর ঘুম হয় না। সুদীপা কেমন ধরনের আচরণ করছিল, আঙ্কেল আন্টি বারবার সুদীপাকে জিজ্ঞেস করছিল যে কি হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, কিন্তু এই সব কিছুর উত্তরে সুদীপা শুধুমাত্র জানালার দিকে তাকিয়ে একটাই কথা বলছিল, কাউকে দেখা যায় না। ওই করতে করতে ওই রাতে আর আঙ্কেল আন্টি ঘুমাতে পারেন না, এবং তৃতীয় দিন সকালে ওনারা হোমস্টের যিনি দেখাশোনা করতেন তাকে আঙ্কেল গিয়ে রাত্রিবেলার সমস্ত ঘটনা জানিয়ে জিজ্ঞাসা করে যে আশেপাশে কোনো ব্যক্তি আছে কিনা যিনি সুদীপার এই সমস্যা থেকে সুদীপাকে বার করতে পারবে। পরবর্তীতে সুদীপার বাবাকে ওই হোমস্টের লোকটি প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে একটি অসমীয়া মন্দিরে নিয়ে যান। সেখানকার পুরোহিত কিছুটা হিন্দু বোঝে আর কিছুটা অসমীয়া ভাষায় কথা বলে। এরপরে সেখান থেকে আঙ্কেল ওই পণ্ডিত মশাইকে হোমস্টেতে নিয়ে আসেন, এবং ওই পণ্ডিত মশাইয়ের নাম ছিল সম্ভবত হেমেন্দ্র গোস্বামী। ওই পণ্ডিত মশাইকে আগের রাতের সমস্ত ঘটনা জানাতেই হোমস্টের ছেলেটিকে অসমীয়া ভাষায় ওই পণ্ডিত মশাই কিছু একটা বলেছিলেন, এবং এরপরেই ওই ছেলেটি কিছু ফুল এবং একটি বই এনে দেয় ওই পণ্ডিত মশাইকে, এবং ওই পণ্ডিত মশাই কিছু ফুল এবং একটি ছোট্ট বই নিয়ে সুদীপাকে দেখতে যান, এবং বেশ কিছুক্ষণ হাতে ফুল নিয়ে অসমীয়া ভাষায় তিনি কিছু মন্ত্র পড়তে থাকেন। আর বেশ কিছুক্ষণ পরে সুদীপা একটি জোরে চিৎকার করে ওঠে, এবং তারপরেই পুরোহিত মশাই ওই ফুল নিয়ে সুদীপার মাথায় ঠেকিয়ে দেয় আর বলেন, সব সহি হো জায়গা, কোই চিন্তা কি বাত নেই। এরপর ওই পুরোহিত মশাই আঙ্কেল আন্টিকে অনেক কিছু তথ্য দিয়েছিলেন সুদীপার সম্বন্ধে। সেগুলি হলো, পুরোহিত বাবু নাকি বলেছিলেন যে সুদীপাকে কোনো একটি মেয়ের আত্মা পজেস করেছে। ওই হোমস্টের সামনে যেই রাস্তাটা ছিল ওই রাস্তাতে খুব জোরে জোরে গাড়ি যাওয়া আসা করে, আর সেখানেই একটি মেয়ে কোনো কাজে যাচ্ছিল এবং কোনো গাড়ি এসে মেয়েটিকে ধাক্কা মারায় মেয়েটি মারা যায়। আর সুদীপা কোনোভাবে ওই জায়গায় গিয়ে সম্ভবত ওই রাস্তার আশেপাশেই কোনো জায়গায় দাঁড়িয়েছিল বা কোনো কিছু করছিল বা ঘোরাফেরা করছিল, আর সেখান থেকেই ওই মেয়েটার আত্মা, যে এখনো মুক্তি পায়নি, ওই আত্মা সুদীপার কাছে আসে, এবং এমন কিছু জিনিস সুদীপার কাছে ছিল যে জিনিসটার টানে ওই মেয়েটির আত্মা সুদীপাকে পজেস করেছিল। তখন আন্টি বলেন, এমন তো কোনো জিনিস সুদীপার কাছে প্রথমত থাকার কোনো কথাই না, আর প্রথম দিন বিকেলবেলা এখানে পৌঁছানোর পরেই সুদীপা তার বাইরেই বেরায়নি। তখন আঙ্কেল বলেন যে সুদীপা নাকি হোমস্টের বাইরে গেছিল, হোমস্টের সামনেটায় গিয়েছিল একটু হাঁটাহাঁটি করার জন্য, আর সেখানে সুদীপা ওই যে জঙ্গলগুলো ছিল ওই জঙ্গলের কাছে গেছিল, এবং ওখান থেকে কোনো একটি গাছের পাতা ছিঁড়ছিল বলে আঙ্কেল সুদীপাকে বউকে আবার ভেতরে ডেকে নিয়েছিল। যাই হোক, এরপর পুরোহিত বাবু বলেছিলেন তাহলে হয়তো সেখান থেকেই বা ওই গাছের আশপাশ থেকেই ওই আত্মা সুদীপাকে বশ করেছে। এছাড়াও উনি বলেছিলেন উনি ওনার সাধ্য মতো সুদীপাকে শান্ত করে দিয়েছে, কিন্তু ওনার মনে হয় এই যেই আত্মা সুদীপার মধ্যে রয়েছে
সে এত সহজে বেরাবে না। তাই বাড়ি পৌঁছে কোনো এক গুণী মানুষের কাছে সুদীপাকে নিয়ে যেতে, এই বলে ওই পুরোহিতবাবু সেখান থেকে চলে যান। তো পরবর্তীতে ওই দিনকেই ওদের কলকাতায় ফেরার ট্রেন ছিল। আঙ্কেল আন্টি সুদীপাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে তড়িঘড়ি বেরিয়ে পড়েন এবং ট্রেনে আস্তে আস্তে সুদীপার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যেতে থাকে। ওই সময় ওর শরীরে বেশ কিছু নখের দাগ, তারপরে ওর মাথার পিছনের দিক থেকে চুল উঠে যাওয়া, এইরকম কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস লক্ষ্য করা যাচ্ছিল এবং সুদীপাকে দেখে মনে হচ্ছিল যেন ও মাথায় গুরুতর চোট পেয়েছে। এরপর কলকাতায় ফিরে SSKM হাসপাতালে প্রায় টানা 15 দিন ভর্তি ছিল আমার বান্ধবী সুদীপা। 15 দিন চিকিৎসাধীন থাকার পরে সুদীপা একটু সুস্থ হয়ে যায় এবং ও সুস্থ হওয়ার মাত্রই সুদীপাকে আবার বাড়িতে নিয়ে চলে আসা হয়। কিন্তু বাড়িতে নিয়ে আসার পরেও সুদীপা রাতে করে ঘুমাতে পারত না। সুদীপা নিজের মধ্যেই কথা বলতো, নিজের মধ্যেই বিড়বিড় করত। এই সকল ঘটনা আঙ্কেল আন্টির সামনে থেকে দেখেছিল। এরপর ওদেরই কোনো এক চেনা জানা কোনো এক আত্মীয়র মাধ্যমে কলকাতার প্রিন্স আনোয়ার রোডের সামনে যে মসজিদটি রয়েছে, সুদীপাকে ওখানে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে সুদীপাকে ঝাড়িয়ে দেওয়ার পরে আর জল পোড়া দেওয়ার পরে সম্ভবত 2 কি 3 দিনের মধ্যেই এতদিনের অসুস্থতা সম্পূর্ণভাবে কেটে গেল। মানে ওই মসজিদ থেকে ঝাড়িয়ে আনার ঠিক 2-3 দিনের মধ্যেই আমার বান্ধবী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছিল। দাদা এই ঘটনাটা আমার বান্ধবী সুদীপা আমাকে নিজে মুখে বলেছে। যেমনভাবেও আমাকে বলেছিল আমি ঠিক তেমনভাবেই তোমাকে লিখে পাঠালাম। পছন্দ হলে অবশ্যই আমাদের ভুতুরের শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করো। ভুতুরে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। এই ছিল আজকের প্রথম ঘটনা এবং ঘটনাটি কেমন লাগলো অবশ্যই ঘটনাটি লাইক করে জানাতে ভুলো না। তোমাদের কেমন লাগলো, তোমাদের লাইক খুব জরুরি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বেলটিকে অন করে দিতে ভুলো না, কারণ এই সমস্ত সাপোর্টগুলোই কিন্তু তোমাদের কাছ থেকে আমি চাই। তো ভুতুরেতে ঘটনা কিভাবে পাঠাবে? ভুতুরেতে ঘটনা পাঠানোর জন্য মেল করতে হবে ভুতুরের সঙ্গে anirban@gmail.com অথবা ভুতুরের ফেসবুক পেজ ইনবক্সে ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে। আমাদেরকে খুঁজে পাওয়া এমন কিছু কঠিন ব্যাপার না, তার কারণ আমাদেরকে খুঁজে পাওয়ার জন্য সরাসরি চলে যেতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন সেকশনে। সেখানে দেওয়া রয়েছে সমস্ত রকমের লিঙ্ক এবং সবসময় খেয়াল রাখতে হবে ভুতুরে কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস, কুসংস্কার, কালা জাদু এইসবকে প্রমোট করে না। ভুতুরের কাজ শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা যার কোনো ব্যাখ্যা নেই, সেই ঘটনাগুলিকে সকলের সামনে তুলে ধরা। তাই ভুতুরে কখনোই তার শ্রোতাদেরকে বলে না যে ঘটনাগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে হবে। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোপুরি কিন্তু নির্ভর করছে শ্রোতাদের উপর। তাই ভুতুরের ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেনমেন্ট পারপাস হিসাবে ধরাই বুদ্ধিমানের কাজ হবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। যেমনভাবে লিখে পাঠিয়েছেন আমি তেমনভাবেই পড়া শুরু করছি। ভুতুরে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি পাঠিয়েছেন সাথী হালদার। তিনি ঘটনাটি পাঠিয়েছেন ভুতুরের ফেসবুক পেজ ইনবক্সে। আমাদের ফেসবুক পেজে মেসেজ করে উনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন। যেমনটা উনি লিখে পাঠিয়েছেন আমি তেমনভাবেই শুরু করছি। নমস্কার অনির্বাণ, আমি সাথী, চুচুড়া থেকে লিখছি। তোমার এত সুন্দর উপস্থাপনা যে কি বলবো বুঝতেই পারছি না। ভয় না পেয়ে উপায় নেই। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল তোমাকে ঘটনা পাঠানোর, তবে কাজের মধ্যে সময় করে উঠতে পারি না। আজ 28শে ডিসেম্বর দুপুরে খাওয়া সেরে তোমাকে ঘটনা লিখতে বসেছি। চলে আসি একেবারে ঘটনায়। আমার ছেলের 5 বছর বয়সের জন্মদিনে আমরা অনেককেই বলেছিলাম। আমাদের অনেক আত্মীয়কে আমরা নিমন্ত্রণ করেছিলাম। সবাই ওর জন্য অনেক রকমের উপহার এনেছিল। আমাদের এক আত্মীয় আমার ছেলেকে একটা পুতুল উপহার দিয়েছিলেন। আমার ছেলেরও খুব পছন্দ হয় সেটা। এরপর থেকেই দেখছিলাম ও বাকি সব খেলনা ছেড়ে সারাদিন শুধু ওই পুতুলটাকে নিয়ে খেলছে। বিকেলে করে যখন ওকে নিয়ে পার্কে যেতাম তখন ওর নিজের সঙ্গে ওই পুতুলটাকে নিয়ে যেত। এমনকি রাতের বেলা করে যখন ঘুমাচ্ছে তখন ও পুতুলটাকে সঙ্গে নিয়েই ঘুমোচ্ছে।
পুতুলটা খুবই অদ্ভুত দেখতে, বিশেষ করে পুতুলটার চোখ, মুখ, নাক, চুল এগুলো পুরো মানুষের মতো। ছেলেকে দেখতাম পুতুলটা নিয়ে সারাদিন খেলছে, খেলতে খেলতে কখনো পুতুলটার সঙ্গে কথা বলছে, ওই বাচ্চারা যেমনটা হয়। তো একদিন দুপুরে ওকে খাওয়ানোর সময় ও আমাকে বলে পুতুলটার নাকি ও কোনো নাম রেখেছে, আর পুতুলটা নাকি ওর বন্ধু। একদিন আমি আমার ছেলেকে নিয়ে আমার বাপের বাড়ি গেছিলাম, সেখানেও আমার ছেলে ওই পুতুলটাকে সঙ্গে নিয়ে গেছিল। আমার দাদু বাড়িতে খুব পুজো আর্চা করতেন, আমাদের বাড়িতে একটা মন্দিরও রয়েছে বর্তমান। আমার ছেলের ওই পুতুলটাকে দেখে আমার দাদু বলেছিল ওটা দাদুর নাকি ঠিক লাগছে না। দাদুর কাছ থেকে কথাটা শোনার পর থেকেই আমার মনটাও কেমন কুড়াকতে শুরু করে। তারপর দাদুর কথাগুলো আমার হাজব্যান্ডকে জানাতে আমার হাজব্যান্ড একদিন সকালে পুতুলটাকে আমাদের বাড়ির বাইরের পাঁচিলে রেখে দিয়ে আসে। ঘুম থেকে উঠেই প্রথমে পুতুলটাকে খুঁজে না পেলেও পরে আবার ভুলে যায় আমার ছেলে। যেদিন আমার হাজব্যান্ড ওই পুতুলটাকে বাড়ির বাইরে দিয়ে আসলো, ওই দিনকেই আমাদের বাড়িতে যেই কাজের মেয়েটি আসতো ও আমাকে বলে পুতুলটা ও পাঁচিলের ওপর থেকে নিয়ে ও নিজের মেয়ের জন্য নিজের বাড়িতে নিয়ে যাবে। আমি ওকে বলেছিলাম যে দাদু বলেছেন ওটা ভালো না, ওটা নিস না, কিন্তু ও বিশ্বাস করছিল না। ও নিজে বিশ্বাস করছিল না বলে আমিও আর বেশি কিছু বলিনি। ও পুতুলটাকে নিয়ে ওর নিজের বাড়ি যায়, আর তারপর থেকেই শুরু হয় ওদের বাড়িতে অশান্তি। পুতুলটা ও নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই ওর স্বামীর সঙ্গে ওর সম্পর্ক খারাপ হতে থাকে। ওর স্বামী হঠাৎ করে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করা শুরু করে দেয়, রোজ রাতে ওকে মারধর করত। আর ওই পুতুলটা ওর বাড়িতে নিয়ে যাওয়ার 2 সপ্তাহের মধ্যেই ওর স্বামীর একটা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়, এবং ওই অ্যাক্সিডেন্টে ওর স্বামীর হাত ভেঙে যায়। আর ওর মেয়েও 3 দিন অসুস্থ হয়ে পড়ছিল। আর এইসবের মধ্যেও প্রতিদিন ওর স্বামীর সঙ্গে ওর ঝগড়া চলত। এরপর ওর শাশুড়ি এবং আমার বোঝানোতে ওই পুতুলটাকে বাইরে ফেলে দেয়। আর অদ্ভুতভাবে পুতুলটা ফেলে দেওয়ার পর থেকে ওর মেয়েও সুস্থ হয়ে ওঠে, আর ওদের বাড়িতে আবার সব আগের মতো স্বাভাবিকতা শুরু করে। পরে এই সব ঘটনাগুলো দাদুকে জানাতে দাদু জানিয়েছিল ওই পুতুলটাই নাকি কাজ করা ছিল, বাড়িতে অশান্তির সৃষ্টি করার জন্য আর আমার ছেলের ক্ষতি করার জন্য। আজও মাঝের মধ্যে এটা ভেবে অবাক হই, আমি যদি দাদুর কথা না শুনে, দাদুর বারণ না শুনে ওই পুতুলটাকে আমাদের বাড়িতেই রেখে দিতাম, তাহলে আমাদের পরিবারের সঙ্গে কি ঘটতে পারত। তবে কি জানো অনির্বাণ, ভগবান সত্যি আছেন। যিনি ওই পুতুলটা আমার ছেলেকে দিয়েছিলেন উনি আজ নিজেও ভালো নেই, কঠিন এক রোগে উনি আক্রান্ত। জানি না উনি কবে সুস্থ হবেন। যদি এই ঘটনাটা তোমার ভালো লাগে তবে পড়ে শুনিও, আর ঘটনাটা সিলেক্ট করলে কিনা সেটাও আমাকে জানিও। ভালো থেকো অনির্বাণ, সর্বদা ভূতের দীর্ঘায়ু কামনা করি। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। এই পৃথিবীর সব থেকে জঘন্যতম অপরাধ হলো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক। এই অপরাধ যারা করে তারা যেন কোনোদিনও তাদের পাওনা শাস্তি থেকে না বাঁচতে পারে, এবং চাইবো যেন এই অপরাধ আমাদের সোসাইটিতে আর না হয়। আমরা প্রত্যেকে আমাদের সমাজের প্রতি আরও অনেক বেশি করে রেসপেক্টফুল হব। ঈশ্বর করুক কখনো যেন আমাদের মধ্যে এই রকম খারাপ মেন্টালিটি না আসে যে আমরা কারোর সাথে এই রকম নিম্নমানের কাজ করব, এইরকম নিম্নমানের খারাপ কাজ করব। এই মানসিকতা যেন আমাদের মধ্যে কখনো না আসে যে আমরা কখনো কারোর ক্ষতি করব। এই প্রার্থনাই করি। কেমন লাগলো দুটো ঘটনা? আশা করি আজকের শেষ ঘটনাটা শুধুমাত্র ভয় দেখানোর মতো ঘটনা নয়, ঘটনাটার মধ্যে মেসেজ ছিল, সামাজিক বার্তা ছিল। শেষে আমরা যেমনটা শুনলাম, যিনি পুতুলটা গিফট করেছিলেন উনিও এখন সম্পূর্ণভাবে সুস্থ নন তার নিজের কাজের জন্য। তুমি যা করবে তোমাকে তোমার কর্মফল ভোগ করতেই হবে, এবং আমি আশা করব এই বার্তাটা তোমরা নিজেদের মধ্যে যেমন নেবে তেমনই পৌঁছে দেবে আরও অনেক মানুষের মধ্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি অনির্বাণ ছিলাম তোমাদের সাথে। আমাদের ফেসবুক পেজ ভুতুড়ে ফলো করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার নিজের পার্সোনাল ফেসবুক প্রোফাইলটাকে ফলো করতে ভুলো না। ঘটনা দুটো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার আমাদের ভুতুড়ের নতুন এপিসোড, নতুন ঘটনা আসতেই থাকে। অ্যান্ড কাম অন গাইস, ঘটনা পাঠাও।
দেখা হচ্ছে পরের সপ্তাহে।